শিক্ষার্থী, রসায়ন ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। লেকচারে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, কারমিক্যাল কলেজ, রংপুর। আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ফেসবুক আইডি। তোমাদের যে কোনো প্রয়োজনে SMS বা MMS বা ইমেল করতে পারো। আর আজকের পাঠ পরিচিতি। আজকের বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় 1, পরিবেশ রসায়ন। বিষয়বস্তু হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রের বাস্তব ধারণা, গ্যাসের তাপমাত্রা বনাম আয়তনের লেখচিত্র, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় এবং সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা। প্রথমে আমরা একটু দেখে নেই জ্যাকুয়াস আলেকজান্ডার সিজার চার্লস। বিজ্ঞানী চার্লসের পুরো নাম। বিজ্ঞানী চার্লসের ছবি তোমরা ইতিমধ্যে হয়তো বা তার ছবি অনেকেই দেখেছো, না দেখে থাকলে একটু দেখে নাও। তার সম্পর্কে একটু সংক্ষেপে দেখে নেই। 12 নভেম্বর 1746 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 7 এপ্রিল 1823 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মস্থান বিউজেন্সি, অর্লিন্স। পূর্বে এটি ফ্রান্সের একটি প্রদেশ ছিল। মৃত্যু হয় প্যারিস, ফ্রান্সে। তিনি একজন পদার্থবিদ ছিলেন মূলত, তবে বেলুন নিয়ে কাজ করতেন, বেলুনিস্ট একজন। 1783 সালে রবার্ট ব্রাদারদের সাথে প্রথম মানুষবিহীন হাইড্রোজেন বেলুন উড্ডয়ন করেন। তিনি একাডেমি দি সায়েন্সেস এর ছাত্র ছিলেন। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। চার্লসের সূত্র। 1787 সালে বিজ্ঞানী চার্লস স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক স্থাপন করেন তা চার্লসের সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 273 এক অংশ যথাক্রমে হ্রাস অথবা বৃদ্ধি পায়। এক্ষেত্রে মনে রাখতে হবে চাপ স্থির থাকবে, গ্যাসের পরিমাণ নির্দিষ্ট, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা থাকবে সেখান থেকে তাপমাত্রা যদি আমরা হ্রাস অথবা বৃদ্ধি করি তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনের 273 এক অংশ বৃদ্ধি পাবে, আর যদি এখানে হ্রাস করি এখানে হ্রাস পাবে। খুবই সাধারণ একটা সূত্র, খুবই পরিচিত। বিজ্ঞানী চার্লসের এই সূত্রটিকে পরবর্তীতে বিজ্ঞানী গেলুসেক 1802 সালে গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। আচ্ছা, ব্যাখ্যা। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 লিটার যদি হয় এবং তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন এর যে পরিবর্তন হবে তা হবে নিম্নরূপ। প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 লিটার। এখন যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে V0 এর সাথে V0 ডিভাইডেড বাই 273, অর্থাৎ V0 এর 273 বা V0 যেটা প্রাথমিক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন তার 273 এক অংশ, এই অংশটাই বৃদ্ধি পাবে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের সাথে এই V0 ডিভাইডেড বাই 273 এটা যোগ হবে, তাহলেই হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাই গ্যাসের পরিবর্তিত আয়তন। এখানে V0 কমন নিলে থাকে হচ্ছে 273 প্লাস 1 ডিভাইডেড বাই 273 লিটার।
আবার যদি আমরা তাপমাত্রা হ্রাস করি, তাহলে 0°C তাপমাত্রা থেকে হ্রাস করে যদি -1°C নিয়ে যাওয়া যায়, তাহলে ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন দাঁড়াবে V0 মাইনাস V0 ডিভাইডেড বাই 273। এখানেও যদি আমরা V0 কমন নেই, তাহলে V0 273 মাইনাস 1 ডিভাইডেড বাই 273 লিটার পাওয়া যাবে। এক্ষেত্রে একটা বিষয়, এই V0 ডিভাইডেড বাই 273 এটাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। অর্থাৎ 0°C তাপমাত্রা থেকে তাপমাত্রা 1°C বাড়ালে অথবা 1°C তাপমাত্রা কমালে আয়তনের যে বৃদ্ধি বা হ্রাস হয় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। আবার T°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন V0 প্লাস T V0 ডিভাইডেড বাই 273। এক্ষেত্রে একটা বিষয় যে এখানে যদি 1°C হয় তাহলে এখানে হবে 1, এখানে যদি 1°C হয় তাহলে এখানে হবে T এর জায়গায় 1, এখানে 2°C হলে এখানে T এর জায়গায় হবে 2, আর 3°C হলে এখানে T এর জায়গায় হবে 3। তাহলে এখানে V0 কমন নিলে দাঁড়ায় 273 প্লাস T ডিভাইডেড বাই 273। এই জায়গার T এর মান চেঞ্জ হতে পারে। আমরা যদি তাপমাত্রা হ্রাস করে -T°C তাপমাত্রা ওই গ্যাসের আয়তন নির্ণয় করি, তাহলে V0 মাইনাস T V0 ডিভাইডেড বাই 273 ইকুয়াল V0 273 মাইনাস T ডিভাইডেড বাই 273 লিটার। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে 0°C তাপমাত্রার আয়তনের সাথে বৃদ্ধিকৃত আয়তনটা যোগ হবে, তাহলে আমরা পরিবর্তিত আয়তন পাবো। আর তাপমাত্রা হ্রাস করলে 0°C তাপমাত্রার আয়তন থেকে হ্রাসকৃত তাপমাত্রা মাইনাস করতে হবে, তাহলে আমরা -T°C তাপমাত্রা আয়তন পাবো। T এর জায়গায় যদি 273°C তাপমাত্রা আসে, তাহলে এখানে T এর জায়গায় 273 দাঁড়াবে, আর 273 এটা যদি ক্যান্সেল করি অথবা V0 কমন নিলে দাঁড়ায় 273 প্লাস 273 ডিভাইডেড বাই 273। এটা ক্যালকুলেশন করলে এটা কাটলেই থাকে V0 প্লাস V0, দ্যাটস মিন 2V0 লিটার। আর বিপরীতভাবে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি -273°C তাপমাত্রায়, ওই গ্যাসের আয়তন দাঁড়াবে V0 মাইনাস 273 V0 ডিভাইডেড বাই 273। এক্ষেত্রেও 273 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকে V0 মাইনাস V0 ইকুয়াল V0 ক্যান্সেল হয়ে গেলে এটা আসলে 0 লিটার আসবে। এখানে V0 কমন নেওয়ার পর 273 মাইনাস 273 হচ্ছে ডিভাইডেড বাই 273। এটা ক্যান্সেল হওয়ার পর 0 থেকে 0 বাই সামথিং ইকুয়াল 0, তার মানে আয়তনটা দাঁড়াবে 0 লিটার। অর্থাৎ -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন সর্বদা 0 হয়ে যাবে। এজন্য বাস্তবে আসলে এই তাপমাত্রায় কখনো পৌঁছানো সম্ভব না। এই তাপমাত্রায় পৌঁছানোর আগেই কোনো গ্যাস হয় তরল হয়ে যায়, না হয় কঠিন হয়ে যায়। এখানে V0 ডিভাইডেড বাই 273 এটা হচ্ছে কোনো গ্যাসের আয়তন প্রসারণ সহগ। অর্থাৎ প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য আয়তনের যে পরিবর্তন হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। আর যেহেতু -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাই এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আসলে প্রকৃতপক্ষে এই তাপমাত্রায় পৌঁছানোর পূর্বে গ্যাস হয় তরল হবে, না হয় কঠিন হবে। কাজেই কোনো গ্যাসের গ্যাসীয় অবস্থায় তাপমাত্রা কখনো -273°C এ নিয়ে যাওয়া সম্ভব না। বিজ্ঞানী কেলভিন এই -273°C তাপমাত্রাকে 0 কেলভিন ধরে তাপমাত্রার একটি নতুন স্কেল উদ্ভাবন করেন, যা কেলভিন স্কেল নামে পরিচিত। এক্ষেত্রে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে এরকম যে T°C ইকুয়াল হচ্ছে 273 প্লাস T কেলভিন। এখানে 273 প্লাস T এটাকেই ধরা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। এটাকে ক্যাপিটাল T দ্বারা আমরা প্রকাশ করি, ক্যাপিটাল T।
তাহলে এই স্মল টি এর জায়গায় যদি 0 আসে, তাহলে এখানে স্মল টি এর জায়গায় 0, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল 273 কেলভিন। আর যদি টি এর জায়গায় মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, তাহলে এখানে মাইনাস 273 ক্যান্সেল হয়ে যাওয়ার পরে থাকে 0 কেলভিন। তার মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল 0 কেলভিন। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের প্রতিপাদন। ধরি প্রাথমিক তাপমাত্রাটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V1, যে আয়তনটা পাবো আমরা এটাকে ধরতেছি V1। V1 হচ্ছে V0 প্লাস T1 V0 ডিভাইডেড বাই 273, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের সাথে তাপমাত্রা বৃদ্ধির কারণে যে আয়তন বৃদ্ধি পায় সেই আয়তনটা যোগ করলেই আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনটা পাবো, V0 প্লাস T1 V0 ডিভাইডেড বাই 273। আচ্ছা, এখানে যদি আমরা V0 কমন নেই তাহলে দাঁড়াবে 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273। আর অনুরূপভাবে এখানে আমরা হচ্ছে V1 ইকুয়াল V0 T1 ডিভাইডেড বাই ক্যাপিটাল T1, আর এটা হচ্ছিল স্মল T1। মনে রাখতে হবে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে স্মল টি দ্বারা আর কেলভিন স্কেলের তাপমাত্রাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে V1 ইকুয়াল V0 273 প্লাস T1, এটাকে আমরা কেলভিন স্কেলে পরিণত করলে এটা ধরে নিচ্ছি আমরা T1 কেলভিন। তাহলে V0 ইন্টু T1 ডিভাইডেড বাই 273 লিটার দাঁড়াবে। এটাকে 1 নং সমীকরণ ধরা হচ্ছে, যেখানে T1 ইকুয়াল 273 প্লাস T1, অর্থাৎ এই 273 প্লাস T1 এর জায়গায় আমরা এই সমীকরণে T1 বসাই দিয়েছি, তাহলে এই সমীকরণটা পাচ্ছি। অনুরূপভাবে T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই গ্যাসের আয়তন V2 ইকুয়াল হচ্ছে V0 প্লাস T2 V0 ডিভাইডেড বাই 273 লিটার। V0 কমন নিলে V0 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273। এই ক্ষেত্রে এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে আমরা কেলভিন স্কেলে পরিণত করব, অর্থাৎ 273 প্লাস T2 এটাকে আমরা ক্যাপিটাল T2 ধরবো, অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা। এই T2 এর মানটা 273 প্লাস T2 এর মানটা এখানে বসায় দিলে আমরা V2 পাচ্ছি। V2 ইকুয়াল V0 T2 ডিভাইডেড বাই 273। এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যদি আমরা ভাগ করি, 1 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে এখানে V1 ডিভাইডেড বাই V2, এখানে V1 ডিভাইডেড বাই V2 আর ইকুয়ালের এপাশে V0 ক্যান্সেল হয়ে যাবে, 273 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে T1 আর নিচে থাকবে T2, অর্থাৎ 1 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল T1 ডিভাইডেড বাই T2। তাহলে ওটাকে সমীকরণটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে নেই, পাবো V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। অনুরূপভাবে এটা আরো পরিবর্তিত করলে হবে V3 ডিভাইডেড বাই T3, V4 ডিভাইডেড বাই T4 ইত্যাদি সমান সমান, অর্থাৎ আয়তন এবং তাপমাত্রার অনুপাতটা সর্বদা ধ্রুবক থাকবে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন ও তার উপর প্রযুক্ত কেলভিন স্কেলের তাপমাত্রার অনুপাতটা সর্বদাই ধ্রুবক থাকে। তার মানে দাঁড়াচ্ছে V বাই টি ইকুয়াল কে। V সমান সমান হচ্ছে KT, আর এখানে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক চিহ্ন আমরা কে উঠাই দিলে পাবো হচ্ছে সমানুপাতিক চিহ্ন V সমানুপাতিক T। অর্থাৎ স্থির চাপে কোনো নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার, কেলভিন স্কেলের তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়, পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্র বা চার্লসের সূত্রের আধুনিক
রূপ, কেলভিন স্কেলে চার্লসের সূত্র বা চার্লসের সূত্রের আধুনিক রূপ। এখন আমরা দেখি চার্লসের সূত্রের একটু বাস্তব ধারণা, যে চাপ স্থির রেখে কোন সিলিন্ডারে রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাবে। যেহেতু তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে, তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে। পাশে চিত্রটি খেয়াল করি, এখানে দেয়া আছে হচ্ছে একটা সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণ গ্যাস সংরক্ষিত আছে, গ্যাসের আয়তন 4 লিটার, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ভর এখানে নির্দিষ্ট পরিমাণ দেয়া আছে, ভরের কোনো পরিবর্তন করা হয় নাই, তাহলে চাপেরও কোনো পরিবর্তন হবে না। আর তাপমাত্রা হ্রাস করা হয়েছে, তাপমাত্রা হ্রাস করার ফলে টেম্পারেচার হ্রাস হয়ে গেছে 225 কেলভিন। টেম্পারেচার হ্রাস পাওয়ার কারণে এখানে আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পেয়ে হয়েছে 3 লিটার, তাহলে এখানে 4 লিটার, এখানে 3 লিটার। দেখা যাচ্ছে যে এখানে আয়তন এখানকার তুলনায় এখানে কমে গেছে, এখানে ঘনত্ব কম ছিল, কিন্তু পরবর্তীতে ঘনত্ব বেশি হয়ে গেছে, আয়তন যেহেতু হ্রাস পাচ্ছে। ধরি স্থির চাপে কোনো সিলিন্ডারে রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা T1 এবং আয়তন V1, পরিবর্তিত তাপমাত্রা T2 ও পরিবর্তিত আয়তন V2 হলে চার্লসের সূত্র অনুসারে আমরা জানি V1/T1 = V2/T2। আর এক্ষেত্রে বিভিন্ন পরিবর্তিত তাপমাত্রার বিপরীতে পরিবর্তিত আয়তনগুলো হবে নিম্নরূপ। প্রথমে 348 কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন 60 মিলিলিটার, তাপমাত্রা হ্রাস করে যদি 273 কেলভিনে নিয়ে আসি অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে গ্যাসের আয়তন দাঁড়ায় 48 মিলিলিটার। এবং তাপমাত্রা হ্রাস করে আরো যদি -100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 173 কেলভিনে নিয়ে আসি, তাহলে আয়তন দাঁড়ায় 30 মিলিলিটার। আর যদি হ্রাস করে একবারে 0 কেলভিনে নিয়ে যেতে পারি কোনোভাবে যদি সম্ভব হয়, তাহলে আয়তন দাঁড়াবে, তাত্ত্বিকভাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0 মিলিলিটার। আমরা গ্যাসের তাপমাত্রা বনাম আয়তনের যে মানগুলো পাই সেগুলোকে সেগুলো দিয়ে যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা গ্যাসের আয়তনকে y অক্ষ বরাবর এবং তাপমাত্রাকে x অক্ষ বরাবর বসাবো, তাহলে লেখচিত্র অঙ্কন করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখাগুলোকে আমরা সমচাপীয় বা আইসোবার রেখা বলবো। আর চাপ স্থির রেখে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে বলা হয় সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। এর পাশে চিত্রটি খেয়াল করি, এর আগের যে পরীক্ষাটার কথা বললাম আমরা, যে এখানে যখন তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আয়তন ছিল হচ্ছে 30 মিলিলিটার আর 173 কেলভিন। আর এখানে হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আয়তন হচ্ছে 60 মিলিলিটার। যাই হোক, এর আগের যে ছকটা দেখলাম আমরা টেবিল থেকেই আমরা মানগুলো এখানে যদি বসাই তাহলে এই লেখচিত্রটা পাবো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন এ আয়তন হচ্ছে 0, এ রেখা বরাবর আয়তনের মান 0। আর সাধারণত 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরে নেই এখানে আয়তন যদি 48 মিলিলিটার হয়, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আয়তনটা দাঁড়াবে হচ্ছে 96 মিলিলিটার। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যা থাকে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে যায়।
আর মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন 0 হয়ে যায়। চার্লসের সূত্রের প্রযোজ্যতা। চার্লসের সূত্র মূলত হচ্ছে সকল গ্যাসে উচ্চ তাপমাত্রায় ও অতি নিম্ন চাপে চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু সাধারণ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ চার্লসের সূত্র মেনে চলে না। বাস্তব গ্যাসসমূহ বলতে যে গ্যাসগুলো বাস্তবে পাওয়া যায়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো যদি গ্যাসীয় অবস্থায় থাকে, অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইত্যাদি। সাধারণত আদর্শ গ্যাসগুলোই একমাত্র সকল অবস্থায় মোটামুটি হচ্ছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে। আর বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায় এগুলো সাধারণ তাপমাত্রায় বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না। এগুলোকে অতি উচ্চ তাপমাত্রায় এবং অতি নিম্ন চাপে রাখলে তখন তারা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাস হয়। যারাই সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তাদেরকেই আদর্শ গ্যাস বলে। পরবর্তী লেকচারে তোমরা এ সম্পর্কে জানতে পারবে। আর যারা মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। চার্লসের সূত্র প্রয়োগ করব হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন থেকে তাপমাত্রা পরিবর্তন করে গ্যাসের পরিবর্তিত আয়তন নির্ণয়ের জন্য চার্লসের সূত্র ব্যবহার করা হয়। অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের যে পরিবর্তন হয়, পরিবর্তিত আয়তনটা চার্লসের সূত্রের সাহায্যে বের করা যায়। সূত্রের অনুসিদ্ধান্ত। আগের মতোই আমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তের মতো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত ওই তাপমাত্রা, ঘনত্ব, আয়তনের সাপেক্ষে তাপমাত্রা এবং ঘনত্বের সম্পর্ক এখান থেকে বের করব। ধরি স্থির চাপে কোনো সিলিন্ডারে রক্ষিত এক মোল গ্যাসের ভর, আণবিক ভর m, তাপমাত্রা T1, ঘনত্ব D1 এবং আয়তন V1। এখন তাপমাত্রা পরিবর্তন করলে ঘনত্ব পরিবর্তিত হবে, আয়তনও পরিবর্তিত হবে। তাপমাত্রা পরিবর্তিত হয়ে হবে T2, ঘনত্ব D2 এবং পরিবর্তিত আয়তন V2। তাহলে চার্লসের সূত্র অনুসারে V1 বাই T1 ইকুয়াল কি V2 বাই T2, এটা আমরা জানি। আয়তন এবং তাপমাত্রার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এখন আমরা জানি ঘনত্ব D ইকুয়াল m বাই V, অর্থাৎ ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আমরা সেখান থেকেই একটু রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি V ইকুয়াল m বাই D, অর্থাৎ এখানে প্রথম তাপমাত্রায় T1 তাপমাত্রায় আয়তন V1 ইকুয়াল m বাই D1। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তনে, কাজেই ভর স্থির আছে। এবং V2 ইকুয়াল হচ্ছে m বাই D2, পরিবর্তিত তাপমাত্রা T2 তে আয়তন V2 ইকুয়াল m বাই D2। 3 নং সমীকরণে যদি V1 এবং V2 এর মান আমরা বসাই তাহলে পাবো, এখানে খেয়াল করো সবাই, V1 এর জায়গায় বসাচ্ছি হচ্ছে m বাই D1 আর V2 এর জায়গায় বসাচ্ছি m বাই D2। এখানে বসালে m বাই D1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল m বাই D2 ডিভাইডেড বাই T2। উভয় পাশ থেকে m ক্যান্সেল হয়ে গেলে পাবো 1 বাই T1 D1 ইকুয়াল 1 বাই T2 D2। সেটাকেই আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলে পাবো T1 D1 ইকুয়াল T2 D2। এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে নিলে পাবো, আর যেহেতু T1 D1 ইকুয়াল T2 D2 ইকুয়াল T3 D3 ইকুয়াল T4 D4 ইকুয়াল হবে কি ধ্রুবক, অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রার যে গুণফল পাবো সেটা সর্বাবস্থায় ধ্রুবক থাকবে। ধ্রুবক উঠায় দিলে পাবো D সমানুপাতিক 1 বাই T, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এখন দেখি একটু গাণিতিক সমস্যা। চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা। সমস্যা 1, যে কোন সিলিন্ডারে রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা 270 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়তন 250 মিলিলিটার। স্থির চাপে পরিবর্তিত তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই গ্যাসের পরিবর্তিত আয়তন কত?
তাহলে এখানে দেয়া আছে যেহেতু চাপ স্থির আছে, তাহলে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা হচ্ছে চার্লসের সূত্র অনুসারে হবে। তাহলে পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, পরিবর্তিত আয়তন বের করতে হবে। এখানে আমরা প্রথমে যদি দেখি যে প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে সবসময় আমরা কেলভিন স্কেলে ব্যবহার করব। সেন্টিগ্রেড স্কেলে যেটা থাকবে সেটাকে অবশ্যই কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। আর এখানে একটি বিষয় বলে রাখতে চাই, কেলভিন স্কেলের তাপমাত্রা থেকে 273 বিয়োগ করলে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। তো যাই হোক, আমরা 273 এর সাথে যোগ করে পেয়ে গেছি 300 কেলভিন। প্রাথমিক আয়তন V1 ইকুয়াল 250, এখানে দেখতে পাচ্ছ। আর পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে T2 ইকুয়াল 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 310 কেলভিন। পরিবর্তিত আয়তন V2 ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। খুবই ইজি একটা ম্যাথ। আমরা জানি চার্লসের সূত্র অনুসারে V1 T1 ইকুয়াল V2 বাই T2। এখানে V2 বের করতে হবে, সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেই। তার মানে পাবো V2 ইকুয়াল V1 T2 ডিভাইডেড বাই T1। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে 250 ইন্টু 310 ডিভাইডেড বাই 300। এখানে মানগুলো T1 দেয়া আছে, V1 দেয়া আছে, T2 দেয়া আছে, এগুলো এখানে পুট করা হয়েছে। তাহলে V2 ইকুয়াল পাবো 258.33 মিলিলিটার। অর্থাৎ পরিবর্তিত তাপমাত্রায় গ্যাসের পরিবর্তিত আয়তন হচ্ছে 258.33 মিলিলিটার। গাণিতিক সমস্যা 2, যে কোন সিলিন্ডারে একটি মার্বেল সহ রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়তন হচ্ছে 150 সেন্টিমিটার কিউব। স্থির চাপে পরিবর্তিত তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরিবর্তিত আয়তন 146.1 সেন্টিমিটার কিউব হয়। মার্বেলটির আয়তন কত, এটা বের করতে হবে। এখানে একটা বিষয়, মার্বেল হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থের উপর তাপমাত্রার এখানে যেহেতু খুব একটা পরিবর্তন হয় নাই, মাত্র 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তিত হয়েছে, কাজেই ওই মার্বেলটির আয়তনের তেমন কোনো পরিবর্তন হবে না। আবার আমরা জানি এই গ্যাসের সূত্রসমূহ, অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, এগুলো শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো কাজেই এখানে মার্বেলটির আয়তন কে যদি আমরা মার্বেল সহ গ্যাসের আয়তন থেকে বিয়োগ করি তাহলে শুধু গ্যাসের আয়তন পাবো। আর ওই গ্যাসের আয়তনের ক্ষেত্রেই আমরা শুধু চার্লসের সূত্র প্রয়োগ করতে পারবো। এখানে যদি আমরা ধরে নেই যে মার্বেলটির আয়তন হচ্ছে x সেন্টিমিটার কিউব, প্রথমেই ধরে নিলাম এটা। এখানে প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল 35 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল হচ্ছে 308 কেলভিন, অর্থাৎ 35 এর সাথে হচ্ছে 273 যোগ করলে আমরা পাবো 308 কেলভিন। গ্যাসের প্রাথমিক আয়তন, আমরা এর আগেই বলছিলাম যে মার্বেল এবং গ্যাসের আয়তন থেকে মার্বেলের আয়তন যদি বিয়োগ করি তাহলে শুধু গ্যাসের আয়তন পাবো। আর পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তার মানে হচ্ছে 298 কেলভিন। গ্যাসের পরিবর্তিত আয়তন V2 ইকুয়াল হচ্ছে 146.1 মাইনাস x, অর্থাৎ গ্যাস এবং মার্বেলের আয়তন থেকে মার্বেলের আয়তন বিয়োগ করলে আমরা গ্যাসের আয়তন পাই। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে জানি যে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। এখানে চারটা টার্মেরই মান দেয়া আছে, মানগুলো এখানে যদি বসায় দেই তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। মানগুলো বসায় দেওয়ার পরে ক্যালকুলেশন করে x এর মান পাওয়া যায়
30 সেন্টিমিটার কিউব, অর্থাৎ ওই মার্বেলের আয়তনটা হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। এই ক্যালকুলেশন গুলোতে তোমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারো, একটা বর্গগুণ করতে পারো অথবা 308K298 দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটা দ্বারা এটাকে গুণ করলেই হয়ে যাবে। যাই হোক, ক্যালকুলেশনটা ইজি আছে, তোমরা করতে পারবা। এখন আমরা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র দেখে নিই একটু। বয়েলের সূত্র অনুসারে আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এখানে মনে রাখতে হবে যে তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ স্থির আছে, তাহলে আয়তন এবং চাপের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে চাপটা হচ্ছে স্বাধীন রাশি আর আয়তন হচ্ছে অধীন রাশি। অর্থাৎ স্বাধীন রাশিটাকে সবসময় আমরা ডান সাইডে রাখবো আর অধীন রাশিটাকে বাম সাইডে রাখবো। এর মানে হচ্ছে আয়তন চাপের উপর নির্ভর করে, কিন্তু চাপ আয়তনের উপর নির্ভর করে না। আবার স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে আমরা একটু আগে এটা জেনেছি। কাজেই চার্লসের সূত্রের আধুনিক রূপ অর্থাৎ কেলভিন স্কেলের চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, যেখানে এন স্থির এবং পি স্থির, অর্থাৎ আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। 1 নং সমীকরণে সমন্বয় করে পাবো ভি সমানুপাতিক টি বাই পি, যেখানে শুধু এন স্থির, এখানে পি পরিবর্তিত হচ্ছে, টি পরিবর্তিত হচ্ছে এবং টি পি এর সাপেক্ষে ভি পরিবর্তিত হচ্ছে। সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে সমানুপাতিক ধ্রুবক কে আসছে, আর এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমরা পাবো পিভি ডিভাইডেড বাই টি ইকুয়াল কে। অর্থাৎ কোন গ্যাসের চাপ আয়তনের গুণফলের মানকে তার তাপমাত্রা দ্বারা ভাগ করলে যে মান পাবো, এটা কোনো নির্দিষ্ট ভর গ্যাসের জন্য সর্বদাই কি ধ্রুবক হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভর গ্যাসের চাপ আয়তনের গুণফল ও পরম তাপমাত্রার অনুপাত সর্বদা কি ধ্রুবক। তাহলে যেহেতু চাপ আয়তনের গুণফল ও পরম তাপমাত্রার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, কাজেই P1 V1 by T1 equal P2 V2 by T2 equal P3 V3 divided by T3 হবে, সমান সমান হচ্ছে এটা সবসময় ধ্রুবক কে এর সমান হবে। এখানে আমরা ঘনত্বের সাথে আয়তনের যে সম্পর্ক, সেখান থেকে এর আগে আমরা দেখছিলাম, সেখান থেকে V1 equal m by D1, V2 equal m by D2, এই 1 নং সমীকরণে এখানে যদি আমরা পুট করি বসাই, তাহলে যেটা পাবো যে P1 divided by D1 T1 equal P2 D2 T2। এখানে V1 V2 এর মান বসাই দেওয়ার পর উভয় পাশ থেকে mm ক্যান্সেল হয়ে যাবে, তারপর D1 আর D2 দুটোই নিচে চলে আসবে, তার মানে উপরে থাকবে শুধু P1, নিচে থাকবে T1 আর D1, এখানে থাকবে P2, নিচে থাকবে D2 এবং T2। সূত্রের অনুসিদ্ধান্ত আগের মতোই আমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তের মতো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত ওই তাপমাত্রা ঘনত্ব আয়তনের সাপেক্ষে তাপমাত্রা এবং ঘনত্বের সম্পর্ক এখান থেকে বের করব। ধরি স্থির চাপে কোনো সিলিন্ডারে রক্ষিত 1 মোল গ্যাসের ভর আণবিক ভর m, তাপমাত্রা T1, ঘনত্ব D1 এবং আয়তন V1। এখন তাপমাত্রা পরিবর্তন করলে ঘনত্ব পরিবর্তিত হবে, আয়তনও পরিবর্তিত হবে। তাপমাত্রা পরিবর্তিত হয়ে হবে T2, ঘনত্ব D2 এবং পরিবর্তিত আয়তন V2। তাহলে চার্লসের সূত্র অনুসারে V1 by T1 ইকুয়াল কি V2 by T2, এটা আমরা জানি। আয়তন এবং তাপমাত্রার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এখন আমরা জানি ঘনত্ব
ডি ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আমরা সেখান থেকেই একটু রিয়ারেঞ্জ করে পাচ্ছি ভি ইকুয়াল এম বাই ডি, অর্থাৎ এখানে প্রথম তাপমাত্রায় T1 তাপমাত্রায় আয়তন V1 ইকুয়াল এম বাই ডি ওয়ান, যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তনে, কাজেই ভর স্থির আছে, এবং V2 ইকুয়াল হচ্ছে এম বাই ডি টু, পরিবর্তিত তাপমাত্রা T2 তে আয়তন V2 ইকুয়াল এম বাই ডি টু। 3 নং সমীকরণে যদি V1 এবং V2 এর মান আমরা বসাই তাহলে পাবো, এখানে খেয়াল করো সবাই, V1 এর জায়গায় বসাচ্ছি হচ্ছে m বাই d1 আর V2 এর জায়গায় বসাচ্ছি m বাই d2। এখানে বসালে m বাই d1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল m বাই d2 ডিভাইডেড বাই t2। উভয় পাশ থেকে m ক্যান্সেল হয়ে গেলে পাবো 1 বাই t1 d1 ইকুয়াল 1 বাই t2 d2। সেটাকেই আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলে পাবো t1 d1 ইকুয়াল t2 d2। এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে নিলে পাবো, আর যেহেতু t1 d1 ইকুয়াল t2 d2 ইকুয়াল t3 d3 ইকুয়াল t4 d4 ইকুয়াল হবে কি ধ্রুবক, অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রার যে গুণফল পাবো সেটা সর্বাবস্থায় ধ্রুবক থাকবে। ধ্রুবক উঠায় দিলে পাবো d সমানুপাতিক 1 বাই t, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তোমাদের জন্য বাড়ির কাজ 1, যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা কত হলে আয়তন 2/3 বৃদ্ধি পাবে। এটা তোমরা নিজেরাই করে উত্তরটা এখানে বের করবা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাসের ঘনত্ব 1.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একই চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে। এটা হচ্ছে চার্লসের সূত্রের যে অনুসিদ্ধান্ত দেয়া আছে সেখান থেকে তোমরা পাবা T1 D1 ইকুয়াল T2 D2। এই সমীকরণটা ব্যবহার করে তোমরা ক্যালকুলেশন করবা। চার্লসের সূত্র, পরম শূন্য তাপমাত্রা, সমচাপীয় রেখা ইত্যাদি কি তোমরা বর্ণনা করতে পারবা এবং বিশ্লেষণ করতে পারবা। এই হচ্ছে বাড়ির কাজ, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, লিখে আমাকে এমএমএস বা ইমেল করতে পারো, আমি দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই, আর পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ভিডিও লেকচারে। সেই পর্যন্ত বাসায় থেকো সবাই, নিরাপদ থাকো, সবাইকে ধন্যবাদ।